হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর পঞ্চমতম অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ইউরোপ এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রুশ বিপ্লব তথা বলশেভিক বিপ্লবে লেনিনের কি ভূমিকা ছিল। লেনিন যিনি একনায়কতন্ত্রী সর্বহারা দলের প্রতিষ্ঠাতা বা রুশ বিপ্লবে যার ভূমিকা ছিল অনস্বীকার্য। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ফলে রাশিয়ার বলশেভিক দলের নেতৃত্বে সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি আর কেউ নয়, লেনিন। কি আমরা এর আগে একটা ঘটনা জানব যে এই সময় অর্থাৎ রুশ বিপ্লবের কালে এই সময় যিনি জার ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় নিকোলাস। ঠিক আছে, তিনি ছিলেন অত্যাচারী, ভণ্ড। তার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তারই বিরুদ্ধে বলশেভিকরা লড়েছিল। কি হয়েছিল? অস্থায়ী সরকারের ব্যর্থতা। আমরা জানব রুশ বিপ্লবের ফলে জার সরকারের পতন ঘটলে সেখানে কাকে দায়িত্ব দেওয়া হয়? প্রিন্স লুলভকে, অর্থাৎ দ্বিতীয় নিকোলাস যিনি জার ছিলেন তার পতন ঘটিয়ে সেখানে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়। তার দায়িত্বে যিনি ছিলেন, অস্থায়ী সরকারের দায়িত্বে যিনি ছিলেন তিনি ছিলেন প্রিন্স লুলভ। অর্থাৎ দ্বিতীয় নিকোলাসকে সরিয়ে সাধারণ মানুষ নিজেদের স্বার্থে লুলভকে অস্থায়ী রূপে সরকারের ক্ষমতায় বসান। কেরেনস্কির নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারও প্রতিষ্ঠিত হলেও এই সরকারও কি হয়? দ্বিতীয় নিকোলাসের মতো ব্যর্থ হয়। অর্থাৎ জনগণের যে সাধারণ দাবি সেগুলি পূরণ করতে এই সরকার অর্থাৎ লুলভ ও কেরেনস্কির নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল সেই সরকার জনগণের দাবি ঠিকমতো পৌঁছাতে পারেনি বা ঠিকমতো দাবি পূরণ করতে পারেনি। তাই জনগণ বাধ্য হয়ে আবার এর বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করেছিল। ক্ষমতা দখলের আহ্বান। লেনিন বলেন যে বলশেভিক দলের উদ্যোগেই মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে। অর্থাৎ আমরা জানব 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে জারতন্ত্রের পতন, দ্বিতীয় নিকোলাসের পতন ঘটেছিল। কাদের নেতৃত্বে? বলশেভিক অর্থাৎ রাশিয়ার সাধারণ মানুষদের দ্বারা জারতন্ত্রের পতন ঘটিয়েছিল এবং তার পরিবর্তে লুলভকে অস্থায়ী সরকার হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। লেনিন কি বলছেন যে যেহেতু লুলভের পক্ষেও সাধারণ মানুষের দাবি পূরণ করা সম্ভব হয়নি, তাই এই ক্ষমতা কাদের হাতে গ্রহণ করা উচিত? বলশেভিক নেতাদের হাতে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রাজনৈতিক সমস্ত ক্ষমতাই কার প্রাপ্য? বলশেভিকদের প্রাপ্য। তিনি বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা দখলের জন্য বলশেভিক অর্থাৎ সাধারণ যে মানুষ যারা রুশ বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কথা বলছেন। কার কাছ থেকে? লুলভ তথা কেরেনস্কির হাত থেকে। লেনিনের নেতৃত্বে আমরা এবার দেখব বলশেভিক দল। এমতো অবস্থা অর্থাৎ এই রকম অবস্থায় বলশেভিক নেতা লেনিন কোথায় ফিরে আসেন? রাশিয়ায় ফিরে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। ইনি সুইজারল্যান্ডে নির্বাসনে ছিলেন। তিনি এই রকম অবস্থায় এই রকম সরকারের অবস্থা দেখে তিনি রাশিয়ায় ফিরে আসেন। ফিরে এসে তিনি একটি মতবাদ ঘোষণা করেছিলেন। এপ্রিল মাসে ঘোষণা করেছিলেন বলে এই মতবাদটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সেনাবাহিনীকে শান্তি, কৃষকদের জন্য জমি আর শ্রমিকদের জন্য রুটি। অর্থাৎ সেনাবাহিনীকে সব সময় যুদ্ধের কাজে নিযুক্ত করা যাবে না, তাদেরকেও শান্তি দিতে হবে। কৃষকদেরকে কি দিতে হবে? জমি দিতে হবে, কারণ তারা তো চাষ করবে না, চাষ করলে খেতে পাবে, সেই কৃষকদের জমি দিতে হবে। এতদিন সরকার কি করেছিল? জমি নিজেদের অধিগ্রহণ করে রেখেছিল, কৃষকদের শুধুমাত্র চাষ করতে দিয়েছিল, যার ফলে কৃষকদের পক্ষে জমির উপর যে একটা কর্তৃত্ব সেটা ছিল না।
কিন্তু লেনিন কি বলছেন যে কৃষকদের জমি দিতে হবে, শ্রমিকদের সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানে শ্রমিকদের রুটি দিতে হবে, এই যে দাবি, যার যে দাবি তিনি কি সমস্ত শ্রমিক, কৃষক, সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং জনপ্রিয় করে তুলেছিলেন। বলশেভিক দল এবার নেক্সট পয়েন্ট হচ্ছে বলশেভিক দল ও সংকট সমাধান। এমত অবস্থায় জেনারেল কর্নিভালের অভ্যুত্থান ঘটলে প্রথমে কেরেনস্কি কর্নিভালের সাহায্যে বলশেভিকদের দমন করার চেষ্টা করেন। অর্থাৎ এমত অবস্থায় কেরেনস্কি সরকার কি করলেন, কর্নিভালের সাহায্য নিয়ে ওই যে লেনিন তথা সাধারণ মানুষ তথা সৈন্যবাহিনী যে দাবি করেছিলেন সেই দাবিকে ভঙ্গ করার জন্য বা তাদেরকে হত্যা করার জন্য বা তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করার জন্য প্রথমে চেষ্টা করেন। কিন্তু কর্নিভাল একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট হলে কেরেনস্কি বলশেভিকদের সাহায্য প্রার্থনা করলেই বলশেভিকরা সাহায্য করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। অর্থাৎ কেরেনস্কি সরকার কাকে লাগিয়েছিলেন, কর্নিলভকে লাগিয়েছিলেন যাতে এই বলশেভিকদের ঠান্ডা করা যায় বা শান্ত করা যায়। কিন্তু দেখা গেছে কেরেনস্কি সরকার দেখলেন যে কর্নিলভ তিনি নিজেরই একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছেন। তখন কেরেনস্কি সরকার এই বলশেভিকদেরই সাহায্য চাইলেন যাতে কর্নিলভকে ক্ষমতা থেকে সরানো যায়। বিদ্রোহ শুরু হয় 1917 খ্রিস্টাব্দে। আমরা দেখি জুলাই মাসে বলশেভিকরা অস্থায়ী সরকারের বিরুদ্ধে অর্থাৎ লুরলভের কেরেনস্কি সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলে কেরেনস্কি সরকার তা কঠোর হাতে দমন করে। কিন্তু 25শে অক্টোবর শ্রমিকদের বিশাল বিক্ষোভে মিছিলে পেট্রোগ্রাড শহর উত্তাল হয়ে উঠলে সোভিয়েত সৈন্যরা গিয়ে সরকারি বাড়ি, টেলিগ্রাফ অফিস, টেলিফোন এক্সচেঞ্জ সমস্ত ব্যাংক দখল করে নেন। ট্রটস্কির নেতৃত্বে রেড গার্ড, লালফৌজ ছিল এই কর্মকাণ্ডের মূল নায়ক। অর্থাৎ সমস্ত কেরেনস্কি সরকার তথা লুরলভের সমস্ত টেলিগ্রাফ অফিস সব দখল করে নিয়েছিল কারা, বলশেভিক নেতা যার নেতৃত্ব দিয়েছিলেন লালফৌজ তথা রেড গার্ড। এর মহান নায়ক ছিলেন কে, ট্রটস্কি সরকার। তো এর পরবর্তীকালে আমরা দেখি যে 1917 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর লেনিনের নেতৃত্বে বলশেভিকদের বিপ্লবী অভ্যুত্থান অস্থায়ী সরকারকে ভেঙে দেয় এবং বলশেভিকরা ক্ষমতা দখল করে। লেনিনের নেতৃত্বে গঠিত হয় একটা নতুন সমাজতান্ত্রিক সরকারের। অর্থাৎ প্রথমে যার দ্বিতীয় নিকোলাসকে পরাজিত করা হয়, তার পরবর্তীকালে আমরা দেখি সেখানে লুরলভকে নেতৃত্ব দেওয়া হয় যে তিনি জনসাধারণের দাবি পূরণ করবেন। কিন্তু দেখা যায় তিনিও দাবি পূরণ করতে ব্যর্থ হয়। তখন লেনিন সুইজারল্যান্ড থেকে ফিরে এসে একটা মতবাদ প্রকাশ করেন যেটি এপ্রিল থিসিস নামে পরিচিত। এই দাবি ছিল কৃষককে জমি ফেরত দিতে হবে, সৈন্যদের শান্তি দিতে হবে, শ্রমিকদের রুটি দিতে হবে। অর্থাৎ তিনি যে সাধারণ দাবিগুলি করেছিলেন সেটি পরবর্তীকালের মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছিল যে তারা এই সরকারের পতন ঘটাইতেছিলেন, লেনিনকে নেতৃত্ব করে একটা নতুন সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আশা করি তোমাদের বলশেভিক দল কিভাবে রাশিয়ায় ক্ষমতা দখল করে তথা রুশ বিপ্লবে হচ্ছে লেনিনের কি ভূমিকা সেটা সম্পর্কে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল।